এমন একটা সময় আমরা দাঁড়িয়েছি যে মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাও কিন্তু ততটাই আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে, যতটা আমরা শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য খেয়াল করি নিজের। এবং সেখান থেকেই আজকে আমাদের এই আলোচনার সূত্রপাত, যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো, বিশেষ করে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যের কিভাবে খেয়াল রাখবেন, কি কি ধরনের সমস্যা হতে পারে বা কি কি ধরনের সমস্যা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর এস.কে. পণ্ডিত। ডক্টর পণ্ডিত, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। Thank you, Sujata, and thank you all my lovely audience throughout the country on the live Facebook or anywhere you are. যেটা আমি বলতে চাইবো কি second time I'm here, and the first time we have gone through so many questions and answer and so many lovely demanding responses from the different age of audience, একদম তাই। including from the not toddler but including from the adolescence to the extreme age. So lots of love to all those audience and each and every members of BP Poddar Hospital, especially the team of this studio and Sujata. থ্যাংক ইউ সো মাচ। একদম ডক্টর পণ্ডিত, আমরা তো কথা বলবোই আজকে, যেহেতু আমরা বাচ্চাদের, বিশেষ করে শিশুদের পার্সোনালিটি ডিসঅর্ডার, তার সঙ্গে সঙ্গে আসবে স্ট্রেস, আসবে অ্যাংজাইটি, আসবে ডিপ্রেশন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তো কথা বলবোই। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারেন। আপনাদের হয়ে বা আপনার হয়ে সেই প্রশ্ন আমি ডক্টর পণ্ডিতের কাছে রাখবো। ডক্টর পণ্ডিত, কিছুক্ষণ আগেই, অনুষ্ঠান শুরুর আগেই আপনার সঙ্গে কথা বলছিলাম, আমি ল্যাপটপেই দেখছিলাম, আপনি খুব সুন্দর করে এখানে একটা ফ্লো চার্টের মতন করে রেডি করেছেন। সেখানে পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ বা আমাদের দেশ এমন একটা অ্যালার্মিং জায়গায় রয়েছে, যখন ডিপ্রেশন বলুক, অ্যাংজাইটি বলুন এবং মন খারাপ, মানে মানসিক স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি মানুষ ভুগছেন এবং তার দ্বারা প্রভাবিত খুব বেশি হচ্ছেন, এরকম একটা অ্যালার্মিং জায়গায় রয়েছে। তো এখন সমাজের জন্য এটা কতটা অ্যালার্মিং একটা জায়গায়, অ্যাজ এ ডক্টর আপনি কি বলবেন? রাইট সুজাতা, যতদূর মেন্টাল হেলথ নিয়ে আমরা কনসার্নড আছি, যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক এন্ড থ্রু দ্য ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক, তুমি অবাক হয়ে যাবে কি মোর দেন 8 লাখ সুসাইডস আর বিং কমিটেড এভরি ইয়ার জাস্ট বিকজ অফ ডিপ্রেশন। তাহলে এতটাই অ্যালার্মিং সিচুয়েশন। 8 জনকে আমরা লাইনে যদি দাঁড় করি, তার মধ্যে দেখা 10 জনকে যদি দাঁড় করি, একটা রাউন্ড ফিগার, তার মধ্যে দেখা যায় 7 জন, মোর দেন 7 ইউ ক্যান সে আফটার কোভিড। হ্যাঁ, বিফোর কোভিড দেয়ার ওয়াজ সিনারিও কি এটা পিকচারে ছিল না কি কজন সাফার্ড। আমরা একটা থিওরিটিক্যাল বেসিস থ্রু আউট দ্য স্ট্যাটিস্টিক্যালস এন্ড এভিডেন্স বেসিসে আমরা বলতাম, কয়েকটা স্টাডি বেসিসে কি হার্ডলি 1 to 2%, বাট এখন আমরা দেখছি মোর দেন 7% আউট অফ 10 আর সাফারিং ফ্রম at least any mental health disorder including anxiety, depression, stress, acute reaction to stress and other elements of the mental health, either at any part of the age of the life, either at the childhood stage or adulthood or adolescence or any part of the age of their life. So it is a very alarming situation. একদমই তাই। আমরা তো প্রত্যেকটা টপিক নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করব, স্ট্রেস বলুন, ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন। তার আগে যেটা দিয়ে একটু শুরু করি, যে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা বাংলায় যদি বলি ব্যক্তিত্ব বিষয়ক ব্যাধি, তার থেকে বরঞ্চ পার্সোনালিটি ডিসঅর্ডার নামে বেশি পরিচিত, কিন্তু এটা কিন্তু শিশুদেরও হতে পারে। এবং সেটা কেন হয়, কিভাবে বুঝবেন একটি বাচ্চার যদি এই ডিসঅর্ডার হয়, এই আলোচনায় যদি আমরা একটু শুরু থেকে আসি, যে পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আমরা কোন জিনিসটাকে বলছি একটা বাচ্চার ক্ষেত্রে। দেখো সুজাতা, যখন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা একটা অনেক বড় ডোমেন। যদি আমরা এইখানে ডিসকাশন করতে শুরু করি পার্সোনালিটি ডিসঅর্ডার, তাহলে হয়তো শেষ হবে না। কেন? এইখানে পার্সোনালিটি এটা ইচ এন্ড এভরি হিউম্যান বিং একটা ইউনিক কোয়ালিটি পার্সোনালিটি, আর এটা একদিনে বা এক সেকেন্ড বা এক মিনিটে বা কয়েকটা দিনে তৈরি হয় না। It takes lots of time from day one when baby is just born and the day last. Every day personality তৈরি হচ্ছে, নতুন ভাই অ্যাড হচ্ছে, নতুন ভাই কিছু ডিলিট হচ্ছে। So it's a dynamic phenomenon. It's not a static, এই পার্সোনালিটি হয়ে গেছে, এটাই ফাইনাল পার্সোনালিটি। তাহলে কখন আমরা ডিসঅর্ডার বলবো? হ্যাঁ, ডিসঅর্ডার বলার একটা ক্রাইটেরিয়া আছে। যেমন কোন জিনিস নরমাল, কোন জিনিস অ্যাবনরমাল। আমরা কিভাবে বলি
যদি most of the peoples of the society sanction it ওকে or shared by most of the people the same behavior, then we say it's a normal, casual. আচ্ছা Sometimes it's depend time to time. Some behavior at some part of the time of the age normal, but if it continue for second part of the life, it is known as abnormal. For example, বাচ্চা বেরা আমরা we are just working on using our both four limbs and we are bubbling also. That is quite normal একদম at this age. But a person at the age of 16, 18, if the behaving same, it is known as autism. একদম রাইট তো টাইমের অনুযায়ীও কিন্তু আমাদের নানা রকম অ্যাক্টিভিটিস বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কথা। নেচার এটাই আমাদের শেখাচ্ছে, ঠিক। নেচার ভার্সেস নার্চার। নেচার বাইরে থেকে আমাদের শেখাচ্ছে নানা রকম সিচুয়েশন দিয়ে আমরা হাউ আর রিঅ্যাক্টিং, হাউ আর রেসপন্সিং, হাউ উই আর কোপিং উইথ দ্যাট, হাউ আওয়ার ডিফেন্স সিস্টেম মেকানিজম ইজ ওয়ার্কিং, এগুলো সব মিশিয়ে হাউ আওয়ার জেনেটিক মেকআপ ইজ ওয়ার্কিং ফর দ্যাট, সমস্ত জিনিস মিশিয়ে আমরা কিন্তু রেসপন্স করছি। এটা তো নেচার। আর নার্চার, কিভাবে বাড়িতে আমরা কেয়ার পাচ্ছি, আমরা কিভাবে আমাদের কেয়ার করছি, সেলফ কেয়ারটাই একটা অনেক বড় কেয়ার। আচ্ছা সেলফ নিজেকে বুঝতে পারছি কিনা, whether we are aware about ourselves or not, অন্য কাউকে বুঝতে পারছি কিনা, তার থেকে বড় কথা নিজেকে অন্য জায়গায় রেখে বুঝতে পারছি কিনা, দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। ওকে এমপ্যাথি, সিম্প্যাথি থাকতে পারে আমাদের। আমরা অনেক সময় বলি হ্যাঁ সিম্প্যাথি আছে, দিয়ে দাও কিছু টাকা অনেক সিচুয়েশন, কিন্তু এমপ্যাথি ইজ গ্রেটার দ্যান সিম্প্যাথি। আমি এই জন্য বলছি কেন ইট ইজ রিলেটেড উইথ দ্য গ্রোথ অফ পার্সোনালিটি অফ আ চাইল্ড, whether he is getting empathy or sympathy, is the difference. এমপ্যাথি যখন হবে তখন ও নিজেকে ওই জায়গায় রেখে পুট করে বুঝতে শিখে যায়। ওকে, সেটা কি কোনো পার্টিকুলার এজ আছে যে এই বয়সের পর থেকে বাচ্চাদের বিহেভিয়ারে যদি কোনো চেঞ্জ হয় তাহলে পেরেন্টসরা বা বাড়িতে যারা বড়রা রয়েছেন তারা লক্ষ্য করবেন একটু, তার কি কোনো পার্টিকুলার এজ আছে? হ্যাঁ, তার এজ আছে। দেখো, যখন পার্সোনালিটি গ্রোথ হয় তার কিছু কিছু স্টেজ আছে, লার্নিং স্টেজ আছে। লার্নিং মাধ্যমে আমরা কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়, লার্নিং মাধ্যমে বিহেভিয়ার অ্যাড হয়, লার্নিং মাধ্যমে বিহেভিয়ার আস্তে আস্তে কনভার্ট টু পার্সোনালিটি। লটস অফ বিহেভিয়ার group together makes a trait, and many type of behavior when a makes a trait, traits become a character. When many traits, many character compiled together, it's become a single behavior, and behind our many behaviors so many traits and characters are internally working on genetic level, on chemical level, on molecular level, on organ level, tissue level, and as a whole body level. ওকে, এত কিছু নিয়ে একটা বিহেভিয়ার তৈরি হচ্ছে। সেই বিহেভিয়ার যদি এন্ডিং প্যাটার্ন উইদাউট এন্ডিং সেম প্যাটার্নে চলতে থাকে, ইট বিকাম আ পারসন অ্যাডেড টু পার্সোনালিটি। সো পার্সোনালিটি ইজ নট আ সিঙ্গেল থিং, ইটস এ ডাইনামিক চেঞ্জিং থিং। কখন বুঝবে এটা? যখন 19 বছরের আগে এটাকে টেম্পারামেন্ট বলা হয়, আচ্ছা তখন পার্সোনালিটি গ্রো করেনি। ওকে, যখন এটা পার্মানেন্ট নেচার হয়ে গেল তখন এটাকে পার্সোনালিটি বলা হয়। তাহলে 18 ইয়ার অ্যাডোলেসেন্ট ইয়ার ইজ দ্য ভেরি ক্রুশিয়াল ইয়ার। এটা একটা বাউন্ডারি, ওই বাউন্ডারিটা ক্রস করে গেলে পার্সোনাল বিকাম পার্মানেন্ট, দ্যাট ইজ বিকাম পার্সোনালিটি। বিফোর দ্যাট ইট ইজ টেম্পারামেন্ট, ইট ইজ ডেভেলপিং, ইট ইজ ইটস দ্য নকিং দ্য ডোর অফ পার্সোনালিটি, বিকামিং আ পার্মানেন্ট। ওকে, তাহলে পার্মানেন্টে চেঞ্জ হওয়ার আগে আমরা অনেক চেঞ্জ করতে পারি বাই স্ক্রিনিং। মিন্স বিফোর 18 আমরা চেঞ্জ করতে পারি, Yes, সেখানে change একটা করতে সময় পারি। আছে। Even after 18, but it is very difficult. ডিফিকাল্ট, Very difficult. It's become a habit. হ্যাঁ হ্যাঁ একদম It's become an intention, permanent intention. একদম। তার আগে ইন্টেনশন, বিহেভিয়ার মানে বিফোর 18 we can modify, Yes, right? we can তো modify. এই যে ডিসঅর্ডার কখন বলবো, তার লক্ষণ বা তার সিম্পটম গুলো কি কি? দেখো সুজাতা, ডিসঅর্ডার কিছু, যখনই আমরা ডিজিজ বলি বা কোনো ডিসঅর্ডার বলি, আমরা বলতে চাইছি কি কয়েকটা এমন বিহেভিয়ার যেটা অ্যাকসেপ্টেড নয়। আচ্ছা, হ্যাঁ, সাপোজ কাউকে আমরা বলছি কি দিস পারসন ইজ হ্যাভিং অ্যাভয়েডেবল পার্সোনালিটি বা ডিপ্রেসড পার্সোনালিটি। কখন বলি আমরা? যখন কয়েকটা সিমটমস আমাদের বারবার ফোকাস হচ্ছে। সাপোজ কেউ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি আছে, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ইজ একটা ডিসঅর্ডার। আমরা বলি এটা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি। কেন ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার? কেন ওই পার্সন নিজে থেকে ডিসিশন নিতে পারে না। আচ্ছা, ডিসিশন নেওয়ার জন্য ওর কারো না কারো হেল্প লাগবে। তো এরম যদি পারভার্সিভ ওয়ে অফ ওর নেচার হয়ে যায়, অলওয়েজ দেখা যায় প্রত্যেকটা জিনিস ওকে ডিসিশন নিতে ট্রাবল ফেস হচ্ছে, হি নিড সামওয়ানস হেল্প, তখন এই পার্সোনালিটিটা ডিক্লেয়ার করা হয় ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার।
তাহলে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি হওয়ার আগে ওর বিহেভিয়ার এতটাই প্রমিনেন্ট হবে, এতটাই পারভার্সিভ লেভেলে হয়ে যাবে কি ও নিজে কোনো ডিসিশন নিতে পারবে না। ডিসিশন নিজে হলো ও খুবই ইয়েস আর নো কনফিউশনে থাকবে। আচ্ছা, এই ইয়েস এন্ড নো কনফিউশন, এই কনফিউশনটা ওর কোনোদিন একটা স্টেপ নিতে দেবে না। ওকে, এরকম ডিসঅর্ডার যদি কনভার্ট হয়ে যায়, এটা ওর নেচারের মধ্যে যদি কনভার্ট যায়, প্রত্যেকটা ইন্টেনশনের মধ্যে যদি কনভার্ট হয়ে যায়, এটাকে আমরা কিন্তু বলি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ডিসঅর্ডার। তার মানে এই পার্সোনালিটি ডিসঅর্ডারেরও বেশ কয়েকটা ভাগ রয়েছে, তাই তো? অনেকগুলো ভাগ, অনেকগুলো ভাগ অনেক। রয়েছে, একটা আপনি বললেন, এবং বাকি এই ধরনের আর কোন কোন জিনিসগুলো সাধারণ মানুষ হিসেবে অনেক সময় প্রশ্ন থাকে যে কি করে বুঝবেন? একটা তো আপনি এক্সাম্পল দিয়ে বললেন, অন্যান্য ভাগগুলো কি যেগুলো দেখে একটু মানে তারা সচেতন হবেন সাধারণ মানুষ? দেখো, যদি পার্সোনালিটি আমরা কারো দেখতে চাইছি বা বুঝতে পারছি কি কি ডিসঅর্ডারে ভুগছে বা ডিসঅর্ডার নেই, বা পার্সোনালিটিটা নরমাল কি অ্যাবনর্মাল, এইটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে আসতে হবে, ওর লার্নিং প্রসেসটা দেখতে হবে। Okay. যেমন লার্নিং প্রসেসে কোনো এরর হলে it lead to any kind of personality disorder. Personality বহু রকম হয়, যেমন schizotypal personality disorder, depressive বা paranoid personality disorder বা histrionic personality disorder, নানা রকম ডিসঅর্ডার হয়। মানে কোনো কিছু ট্রিগার পয়েন্ট থাকে? হ্যাঁ, আমি এত ডিটেইলে যাচ্ছি না কি কত আচ্ছা। রকম ডিসঅর্ডার হয়, কিন্তু এর কারণের ডিটেইল আমি জাস্ট বলতে পারি, তাতে সাধারণ জনতা ভালো করে বুঝতে পারবে। কারণ এখানে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা কোনো এতটা লার্নিং ভ্যালু আসবে না, যতটা একদম। যদি আমি ওটাকে এক্সপ্লেন করে বলি। ঠিক। এক্সপ্লেন করতে গেলে আমাকে প্রথম ফোকাস করতে হবে কি কোনো পার্সোনালিটি বা কোনো টেম্পারামেন্ট চেঞ্জ হলো, বা পার্সোনালিটিটা টেম্পারামেন্টের পার্মানেন্টে কনভার্ট হয়ে গেল, পার্সোনালিটি কেন হলো, এমন কোন সোশ্যাল লার্নিং হচ্ছে কি বাচ্চাটা, যে সোশ্যাল লার্নিংটা ট্রিগার পয়েন্ট হিসাবে, যেটা তুমি বললে ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করছে। একটা পিস্টল রয়েছে, গুলি দেওয়া আছে, কিন্তু ট্রিগার না দেওয়ালে তো গুলিটা বেরোবে না, কাউকে হার্ম করবে না। তার মানে ওর মধ্যে কোনো একটা সোশ্যাল লার্নিং বা ওর পার্সোনাল লার্নিং, এমন কোন লার্নিং হচ্ছে যেটা, বা এমন কোন নিড আছে যেটা ওর ফুলফিল না হয়ে জিনিসটা ট্রিগার হচ্ছে। এবার নিড কিভাবে, ওর কি কি লেভেলে নিড হতে পারে? ফিজিক্যাল নিড হতে পারে, ফিজিওলজিক্যাল নিড হতে পারে, ফিজিক্যাল নিড, ফিজিওলজিক্যাল নিড, সাইকোলজিক্যাল নিড। এটা একটা বেসিক নিড। ওকে, যেমন ড্রেস, এটা একটা ফিজিক্যাল নিড, ড্রেস তো দরকার। যদি কেউ ড্রেসই না পায়, তখন ওর মধ্যে কিন্তু নানা রকম বিহেভিয়ার বাউন্ড টু হ্যাপেন, বাউন্ড টু চেঞ্জ দ্য বিহেভিয়ার, আর ওর পার্সোনালিটি চেঞ্জ হওয়ার বাধ্য হয়ে যাবে। আচ্ছা, এমন একটা রিয়াকশন হবে। এটা ছোট্ট এক্সাম্পল, এটা তো হলো একটা সিম্পল নিড। আর কি হতে পারে? খাওয়া দাওয়া, জল, পরিষ্কার জল যদি আমি না পাই, পরিষ্কার খাওয়া দাওয়া, যেটা ডেইলি রিকোয়ারমেন্ট, ফিজিক্যাল নিড তো, এটা ডেইলি ফিজিক্যাল নিড তো খাওয়া দাওয়া। 4-5 দিন ধরে যদি কেউ খাওয়া দাওয়া না পায়, ভালো জল না পায় বহুদিন ধরে, তখন তার মধ্যে একটা বায়োলজিক্যাল চেঞ্জেস আসবে। বায়োলজিক্যাল চেঞ্জেস আসার জন্য তার মধ্যে সাইকোলজিক্যাল চেঞ্জেস আসবে। এই চেঞ্জেস গুলো কেমিক্যাল লেভেল এতটাই ডিস্টার্ব হবে, বায়োকেমিক্যাল আর নিউরোট্রান্সমিটার লেভেল এতটাই ডিস্টার্ব হবে, ও আস্তে আস্তে ওর টেম্পারামেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে, আগ্রেশনে কনভার্ট হয়ে যাবে, হতে পারে। একদম রাইট? এই আগ্রেশন হতে 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 ওইটা একটা ট্রেট তৈরি করবে ওর মধ্যে, এমন একটা ট্রেট অফ বিহেভিয়ার তৈরি হবে, একটা গ্রুপ অফ বিহেভিয়ার এমন একটা তৈরি করবে, তাতে ও ইন্টার রিয়াকশন, অন্যদের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ওর মধ্যেও ডিফিকাল্টিস, ডিসঅর্ডার চলে আসবে। এই যে কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে বা নিজের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ওর মধ্যেও একটু ডিফিকাল্টিস ফেস করবে। ওই ফেস করতে করতে ওর পার্সোনালিটি বা টেম্পারামেন্টটা অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নর্মাল থেকে ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, Right. তার মানে বেশ কিছু ট্রিগার পয়েন্ট রয়েছে, সেগুলো থেকে হতে পারে। কিন্তু সাধারণভাবে উপসর্গগুলি কি কি, যেগুলো দেখে বাড়িতে যারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা বুঝতে পারবেন যে এই বাচ্চাটির ডিসঅর্ডার রয়েছে এবং তাকে ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? ওকে, রাইট। কি দেখে আমরা বুঝবো? দেখো, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সাধারণত কমন জিনিস, কন্ডাক্ট ডিসঅর্ডার, আচ্ছা, হ্যাঁ, বা অ্যাকিউট রিঅ্যাকশন টু স্ট্রেস, বা ধরো একটা বাচ্চাদের যখন 18 থেকে কম, তখন এই অ্যাংজাইটি, ডিপ্রেশন খুব বেশি হয় না, ঠিক আছে? যা হয় ট্রানজিয়েন্ট। কি হতে পারে? এক্সপ্রেশন ডিসঅর্ডার, এক্সপ্রেস করা ডিফারেন্ট ডিফারেন্ট ডিসঅর্ডার হতে পারে। যেমন একটা রিডিং, বাচ্চাদের কি রিড করছে সমস্ত হিন্দি, বাংলা, ইংলিশ বা ফিজিক্স, কেমিস্ট্রি, ওই রিডিং করবে,
ওই রিডিং তে প্রপার এক্সপ্রেশন না করা রিডিং ডিসঅর্ডারে কনভার্ট হতে পারে। রাইটিং ডিসঅর্ডার, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডিসঅর্ডার, এগুলো একসঙ্গে বলা হয় লার্নিং ডিসঅর্ডার। আচ্ছা, লার্নিং ও ডিফিকাল্টি ফেস করবে। ওকে, এই লার্নিং ডিফিকাল্টি ফেস করতে করতে যদি দেখা যায় আরো ডিফিকাল্টি যদি ফেস করতে হয় কন্টিনিউয়াসলি, তখন ইটিং ডিসঅর্ডারে কনভার্ট হতে পারে। আচ্ছা, ইটিং ডিসঅর্ডার, এক্সপ্রেশন ডিসঅর্ডার, এবার তো এলিমিনেশন ডিসঅর্ডার হতে পারে। এলিমিনেশন ডিসঅর্ডার মানে তার যে ফিকাস বা ইউরিন পাস করা হ্যাবিট, এই হ্যাবিট গুলো অল্টার্ড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। প্রপার হিউম্যান বিং এর যে হ্যাবিট, ওইরকম হ্যাবিট থাকবে না। ওকে, এই ছোট ছোট হ্যাবিট চেঞ্জ কম্পাইল হতে হতে কখন ডিসঅর্ডারে কনভার্ট হয়ে যাবে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি এটা ডেলি ডেলি ইউজ টু হয়ে গেছে দেখে দেখে, কিন্তু এটা একটা কখন ডিসঅর্ডার থেকে একটা পার্সোনালিটি হয়ে যাবে এটা বোঝার জন্যই কিন্তু এটাই ট্রিগার পয়েন্ট গুলোকে ভালো করে আমাদের অবজার্ভ করা উচিত বাচ্চাদের। প্লাস কোন অ্যাক্টিভিটিস দিলে, অ্যাসাইন্ড করলে কি বেটা আজকে এই হোমওয়ার্কটা করবে, ওই হোমওয়ার্কটা পুরো না করা, অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বাচ্চাদের এইগুলো কমন জিনিস। মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কমন নয়। এরকম নয় কি একটা বাচ্চা দুঃখী আছে, কথা বলছে না, চুপচাপ আছে, তার মানে ডিপ্রেশনে চলে গেছে। কিন্তু বাচ্চাদের স্ট্রেস তো হয়। বাচ্চাদের স্ট্রেস হতে পারে, স্ট্রেস কোপিং মেকানিজম তৈরি হয় না, আমরাই কোপিং করে দিই। ওকে, রাইট? বাচ্চা জল পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না, ব্যাগ নেই, নতুন ব্যাগ চাই, ল্যাপটপ নেই, ল্যাপটপ, ওইটা স্ট্রেস তৈরি করবে। স্ট্রেসটা কি? একটা রিয়াকশন টু সামথিং অড, কিছু না পাওয়া, কিছু প্রপারলি ওয়েতে না পাওয়া। রাইট? ধরো তুমি খাওয়া দিচ্ছ কিন্তু প্রপারলি ও যা চাইছে যাচ্ছে, তাই ওটাও স্ট্রেস পয়দা করতে পারে, ট্রানজিয়েন্ট স্ট্রেস, বাট ইট ইজ নট কোয়ালিফাইং দ্য ডেফিনিশন অফ স্ট্রেস। ওকে, ওদের মধ্যে কি হবে, কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। লাইক জেনেটিক, ধরো ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার, ধরো ওর ইন্টেলেকচুয়ালটা আইকিউটা যতটা এজ অনুযায়ী হওয়া ততটা ডেভেলপ নেই, তাহলে এটাগুলো আগে এটাকে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, এখন বলা হয়, এখন বলা হয় যে ডিফারেন্টলি ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার। আচ্ছা, ওরও মেন্টাল ডিসঅর্ডার নয়, এটা ইন্টেলেকচুয়ালটা ওর একটু ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করছে। ওকে, আগে বলা হতো কি মেন্টালি চ্যালেঞ্জ, এক মেন্টাল রিটার্ডেড, এখন বলা হয় কি মেন্টালি চ্যালেঞ্জ, স্পেশাল চাইল্ড। তাতে কি আমরা স্টিগমাটাইজ করতে চাইছি না, আমরা পারপাসটাকে চেঞ্জ করতে চাইছি। আমরা চাইছি নন স্টিগমেটিক, নন জাজমেন্টাল ওয়েতে, নন বায়াস ওয়েতে নাম দিতে চাইছি। তাহলে কি স্পেশাল চাইল্ড, হি মাইট বি স্পেশাল টু আস ফর ডিফারেন্ট ডোমেন। স্টিফেন হকিংস, রাইট, একদম, প্যারালাইজ ছিলেন, ফিজিক্যাল এটা ডিসঅর্ডার ছিলেন, জেনেটিক ডিসঅর্ডার হতে পারে ফিজিওলজি, কিন্তু তাকে কিন্তু সাইকোলজিক্যাল বা মেডিকেল বা মেন্টাল কোন ডিসঅর্ডারে কনভার্ট হয়নি, আর উনি বেস্ট ফিজিক্সের বেস্ট জায়গাতে পৌঁছলেন। তাহলে কি করে পৌঁছলেন? এইটা কিভাবে পৌঁছলেন? ওনার ইন্টারনাল ক্যাপাসিটি, ইন্টারনাল রিঅ্যাকশন ক্যাপাসিটি, ইন্টারনাল কোপিং ক্যাপাসিটিটা খুব স্ট্রং ওয়েতে ডেভেলপ হয়েছে। তাহলে কি ডেফিসিয়েন্সি সবসময় আমাদের স্ট্রেস দেবে না, তাহলে গুড স্ট্রেস বলেও কিছু হয়। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে তো সবসময় এই যে ছোট ছোট চেঞ্জেস, মানে পরিবর্তনগুলো বা চেঞ্জেস গুলো, সেটা তো বোঝা সম্ভব নাও হতে পারে। তাহলে কখন একজন মানুষ চিকিৎসকের পরামর্শ নেবেন বা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন? রাইট, কখন যাবেন? সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসকের কাছে যাওয়ার তখনই প্রয়োজন হবে যখন আমরা দেখছি কি রেসপন্স চাইল্ড যা করছে বা চাইল্ড যে রিঅ্যাকশন করছে which is not normal range। আচ্ছা, এবার নর্মাল রেঞ্জটা কি করে বুঝবে? ধরো কারো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, তো ওইখানে অজ্ঞান হয়ে গেছে, ইজ ইট এ নর্মাল রেঞ্জ? না। তখন আমরা কি করি? নিয়ে হসপিটালে যাই। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার উঠে বসে আছে, কথাবার্তা করছে, ছিলে গেছে, তখন আমরা কিন্তু হসপিটালে বলছি না, বলছি কি এখন ঠিক লাগছে তো, জল খাওয়াচ্ছি, কিছু অ্যাবনর্মাল ফিল করছো, তখন আমরা বলছি না এখন ঠিক আছে, আবার বাইক চালিয়ে চলে গেল। আমরা সাজেশন দিচ্ছি কি হসপিটালে যাবে, একবার দেখিয়ে নেবে, হয়তো এখন ঠিক আছে, পরে কিছু হতে পারে। তো এইখানে কিভাবে আমরা বুঝতে পারছি? ওর অ্যাক্টিভিটিস দেখে, কি রেসপন্স করছে, ঠিক, কি হলো তার রেসপন্স, ওর ভেতর কি, এই চেঞ্জেস গুলো আমাদের মাইনুটলি অবজার্ভ করতে হবে। রাইট? এটা কোনো ডিফাইন্ড ওয়ে নেই, এটা নিজেই আপনাকে বুঝতে হবে। এভরি চাইল্ড ইজ আ ইউনিক চাইল্ড and their behavior is cannot be bound by a single boundary of definition।
কেন? ওর তো ইউনিক, ওর নানা রকম ভাবে নিজেকে ইভলভ করতে পারে। আপনি যদি একটা বাউন্ডারি বেঁধে দেবেন, তাহলে আপনি ইউ আর সিইং দ্য থিংস ইন ভেরি ন্যারো স্পেক্ট, but they have a capacity to evolve in very broader respect. So I mean to say, don't bound them and don't see the change in very narrow aspect. Suppose I wear a red goggles, so everything appear only red. I'm missing all 6 colors, ঠিক। right? কিন্তু যদি in plain দেখি, তাহলে I'm not missing any color, all colors are getting its own way and I'm responding also it's my own way. একদম। আমি এটাই বলতে চাইছি, বাচ্চাদের একদম। কোনো একটা কালারে না কালার করে দিতে, না হাইলাইট করতে, একটা নেচার বা একটা বিহেভিয়ারে নরমাল বা অ্যাবনর্মাল না ভাবতে। একদম। একটা প্রশ্ন অনেকেই সঙ্গে রয়েছেন, তবে অর্ঘ খান তিনি একটা প্রশ্ন রেখেছেন, আই থিঙ্ক 8 years বয় ফিজিক্যালি বেটার বাট মেন্টালি ডিসব্যালেন্স সিন্স 4 years আন্ডার ট্রিটমেন্ট। স্যার, কমপ্লিট কিওর হতে কতদিন টাইম লাগবে, আর হোম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি কিছু বলেন। আচ্ছা, নাম আমি জানতে পারি? অর্ঘ খান। Argo, many thanks for asking this question. Physically good, but mentally ডিসব্যালেন্স সিন্স 4 Disbalance. years আন্ডার ট্রিটমেন্ট। okay. এই ডিসব্যালেন্স বলতে তুমি কি বলতে চাইছো জানি না আমি, কেন ডিসব্যালেন্স অনেক রকম হতে পারে, লো ইন্টেন্সিটি থেকে নিয়ে হাই ইন্টেন্সিটি। যেমন ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডারস, যেটা আইকিউ কম, বা অটিস্টিক চাইল্ড, বা অ্যাটেনশন ডেফিসিয়েন্ট, সাধারণত এই এজে যেগুলো হয়, এইগুলোকে যদি আমি মাথায় রাখি, তাহলে আমি বলবো যদি এটা কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, এমন কোনো ডিসঅর্ডার থাকে যেখানে কারেকশন করা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, তাহলে হয়তো সারা জীবনই ওষুধ চলতে হবে, ওষুধের মধ্যে থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ, তার সঙ্গে কিছু কিছু অ্যাডাপটিভ বিহেভিয়ার, এমন অ্যাডাপটিভ বিহেভিয়ার যেটা ওর সোসাইটিতে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, জিনিসগুলোকে বুঝতে, পারসেপশন নিতে, বা রেসপন্স দিতে, বা ইন্টারঅ্যাক্ট করতে, বা কমিউনিকেট করতে হেল্প করবে, সোশ্যাল ইন্টারাকশন করতে হেল্প করবে, অন্য কারো ইন্টেনশন বুঝতে হেল্প করবে। এই অ্যাডাপটিভ মেকানিজম গুলোকে শেখাতে হবে। কেন? ধরো একটা বাচ্চা ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং, সাপোজ তার আইকিউ আরো 10 জন ছেলে বা মেয়ে থেকে একটু কম আছে, তাহলে ব্যাড ইন্টেনশন বা গুড ইন্টেনশন কারো বোঝার ক্ষমতাটাও ওই হিসাবে কম থাকে, রাইট? কে কি ইন্টেনশনে চকলেট দিচ্ছে, এটা বুঝতে গেলে একটা মেন্টাল আইকিউ, একটা ইন্টেলেকচুয়াল লেভেল চাই, রাইট? একটা পারসেপশন লেভেল চাই। ওই এজে যদি ওই লেভেলটা নেই, তাহলে হি নিডস লটস অফ অ্যাডাপটিভ মেকানিজম, অ্যাডাপটিভ লার্নিং টু চেঞ্জ, টু অ্যাডাপ্ট দ্য বিহেভিয়ার। ওকে। বিহেভিয়ার আমরা অ্যাড করতে পারি বাই লার্নিং প্রসেস। কমান্ড বিহেভিয়ার চেঞ্জ করা যায় বাই লার্নিং। তো ওর লার্নিং, নলেজ রেজিং, হ্যাঁ, এইগুলো কিন্তু থাকতে হবে সাইকোথেরাপির মধ্যে। কগনিটিভ সাইকোথেরাপি বা বিহেভিয়ার সাইকোথেরাপি, অপারেন্ট লার্নিং মধ্যে এগুলো হয়তো থাকতে হবে সারা জীবন। একদম, অর্থাৎ ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু বাচ্চাটি ভালো থাকতে পারবে। রাইট রাইট। আচ্ছা, সাইকোলজিক্যাল স্ক্রিনিং এটা কতটা প্রয়োজন? এই ধরুন পার্সোনালিটি ডিসঅর্ডার বলুন, বা স্ট্রেস থেকে তার কোনো একটা মানসিক সমস্যা, অ্যাংজাইটি থেকে মানসিক সমস্যা, বা ডিপ্রেশন থেকে মানসিক সমস্যা, এই সবের ক্ষেত্রে অর্থাৎ মানসিক স্বাস্থ্যের জন্য সাইকোলজিক্যাল স্ক্রিনিং কতটা প্রয়োজন? রাইট সুজাতা, স্ক্রিনিং যতদূর আমরা যখন মনে করি সাইকোলজিক্যাল স্ক্রিনিং, তখন কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় রেখে স্ক্রিনিং করা উচিত। দেখতে হয় কি বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল টু অল পিপলস, কোনো ব্যারিয়ার বা চ্যালেঞ্জ বা ডিমান্ড ওর মধ্যে আনমেট রয়েছে কিনা, আনফিট রয়েছে কিনা। কোনো ব্যারিয়ার যদি থাকে, ডেভেলপমেন্টাল ব্যারিয়ার, কোনো চ্যালেঞ্জ যদি ফেস করছে কন্টিনিউয়াসলি, বা কোনো এমন ডিমান্ড যেটা ও কিছুতেই ফুলফিল করতে পারছে না, এইগুলো যদি চলছে, আর ওর কোপিং মেকানিজম বা ডিফেন্স মেকানিজম এটাকে কোনো রিজলিউশনে আনতে পারছে না, বা বাই দ্য হেল্প অফ দ্য প্যারেন্টস এন্ড আদার স্কুল এন্ড আদার মডালিটিস অফ গেটিং হেল্প যদি ও ফেল হয়ে যাচ্ছে, তখন কিন্তু মা বাবাদের অ্যালার্ট হওয়া উচিত কি এত কিছু করেও আমি দেখছি কি কোনো রকম আমি ওর গুড বিহেভিয়ার আনতে পারছি না, বা ব্যাড বিহেভিয়ার বাড়তেই থাকছে, তখন কিন্তু সাইকোলজিক্যাল স্ক্রিনিং করে নেওয়া উচিত। সাইকোলজিক্যাল স্ক্রিনিং ডিসাইডেড বাই দ্য সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, দে ডিসাইড। সাপোজ যখন আমরা ডক্টর কাছে যাই, ডাইরেক্টলি তো আমরা প্যাথোলজিতে যাই না না, কি হ্যাঁ আমার এই ব্লাড করে দাও, কিন্তু আমরা যেতে পারি
we have a freedom to go directly to pathology and say, please do all this test. I want to get my curiosity is that whether I am okay or not. So since you have a freedom to go anywhere, but better to have a proper way of psychiatric analysis and screening with the proper advice of psychiatrist. একদম। আজকে যেহেতু আমরা কথা বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে, তবে তার মধ্যে কিন্তু অনেক কিছুই আসছে, স্ট্রেস বলুন, ডিপ্রেশন বলুন, সেগুলো নিয়ে হয়তো আলাদা করে আজকে আলোচনা করার সময়টা আমাদের কাছে নেই, কারণ আমাদের সময় খুব সীমিত, তার মধ্যে আলোচনা করতে হয়। এবং পার্সোনালিটি ডিসঅর্ডারেরও এতগুলি ভাগ রয়েছে, আমি ভাবছিলাম ডক্টর পণ্ডিত আপনার কাছে জিজ্ঞেস করবো যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার সেটা একটা রয়েছে, এটা নিয়ে একটু জানার ইচ্ছে ছিল, বা অবসেসিভ কম্পালসিভ যে পার্সোনালিটি ডিসঅর্ডার সেটা নিয়ে জানার ইচ্ছে ছিল, দর্শকদেরও জানানোর ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা আজকে এই টপিকগুলোর মধ্যে আলাদা করে যেতে পারছি না। তবে ইন ফিউচার যখন ডক্টর পণ্ডিতকে পাবো আমরা স্টুডিওতে, নিশ্চয়ই এই বিষয়গুলিতে আলাদাভাবে আমরা আলোকপাত করব। তবে একদম শেষে এসে যে জানতে চাইবো যে সমাজে সচেতনতার এই মুহূর্তে কতটা প্রয়োজনীয়তা রয়েছে, মানুষকে সুস্থ থাকতে হলে মানসিক স্বাস্থ্যের দিকে কতটা কতটা খেয়াল রাখতে হবে। রাইট সুজাতা, এর আগেও আমি বলেছিলাম নো হেলথ ইজ পসিবল উইদাউট মেন্টাল হেলথ। তাহলে মেন্টাল হেলথ কিছু নতুন নয়, একদম। হ্যাঁ, আমরা সবাই আমাদের ঘরের মধ্যে নিতে পারি। হ্যাঁ, সবসময় কোনো সাইকিয়াট্রিস্টের দরকার নেই, কোনো সাইকোলজিস্টের দরকার নেই, বাট এটা ডেফিনেটলি যেমন আমরা অ্যানুয়াল চেক আপ করি, রাইট, কিন্তু we are very much prejudiced about the mental health, ঠিক, but we are very much not prejudiced by other things. তো আমি বলবো কি you should must be dare to come to a psychiatrist. Yes, I am under treatment of psychiatrist. Don't be fearful or feel stigmatized that আমি psychiatrist কাছে যাচ্ছি। No, the things are not like that, right? If somebody is suffering from heart disease, so we gravely say everywhere, "Are my heart problem ache." But when we are suffering from depression, we try to hide it. So break this paternalistic way of historic way of thinking the way. But because you people are now living in most modern era, একদম। so where is the effect of most modern era? Because your people are the most useful to get the knowledge and information in very easiest way. We have now information technology in our hand. We can know each and everything within 1 second, and there is no boundary now. একদম। So with this infinite capacity, why will see the things in narrow way? Just break this historical line. Go for the screening to the psychiatrist. Bring your children. If you believe that this behavior, this activities, this way of talking or interacting or communicating or learning habit is not up to the limit, it's not normal, appear to be normal or seems to be normal, come to the psychiatrist and take the mental health help একদম anywhere. একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর পণ্ডিত, আপনাকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। তবে যেটা দিয়ে ডক্টর পণ্ডিত শেষ করলেন যে সমস্যা হতেই পারে, সেটা মানসিক সমস্যা হোক বা শারীরিক সমস্যা, তবে শারীরিক সমস্যার জন্য আমরা যেমন চট করে বা সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে যাই, তাই মানসিক যদি কোনো সমস্যা হয় আপনার বা আপনার বাচ্চার, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সবটাই কিন্তু ট্রিটেবল, অর্থাৎ চিকিৎসা যদি সঠিক সময়ে করানো যায় তাহলে কিন্তু আপনি বা আপনার বাড়ির সকলেই খুব ভালো থাকবেন। আর আপনাদের এই চিকিৎসার জন্য সব রকম পরিষেবায় কিন্তু বিপি পোদ্দার হাসপাতাল তো রয়েছে, তাই মানসিক কোনো সমস্যা হলেও কিন্তু এখানে আসতে পারেন। এখানে গোটা একটা টিম কাজ করছে এবং এখান থেকেও আপনারা সাহায্য পেতে পারেন। তাই কোনো রকম সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং সবার উপরে নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। Thank you.